যেখানে মিশে আছে মানুষের পাওয়া না পাওয়ার নানা গল্প। গণতন্ত্র প্রতিষ্ঠায় যুগের পর যুগ জনগণের প্রচেষ্টা কথা বলছে না। নির্বাচন আসলেই জেগে ওঠে সর্বসাধারণের পূরণ না হওয়া প্রত্যাশাগুলো। প্রতিটি নতুন ভোর মানেই নতুন স্বপ্ন। ইটপাথরের দেয়ালগুলোর ফাঁকে বোবা ট্রেনের মতো নিজের কর্ম নিয়ে ছুটে চলেছে শিল্পনগরী খুলনার বাসিন্দারা। শ্রমজীবী মানুষের কাঁধে যেন দায়িত্বের ভার বেড়েই চলেছে। শিল্পনগরী খুলনার ঘুম ভাঙে ব্যাপক কর্মব্যস্ততায়। ভোর থেকেই নগরীর বড় বাজারে বেড়ে যায় বণিকদের আনাগোনা। আগামী নির্বাচনে নাগরিক ও বাণিজ্যিক পর্যায়ের প্রত্যাশাগুলো পূরণ হবে কিনা এই ভাবনা মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছে এই বাজারের কর্মযোগ্য। দ্রুততার ভিড়ে রিকশা যেন শহরের শেষ ধৈর্যের প্রতীক। রিকশার ধীরগতিতেই শহরটা সবচেয়ে ভালোভাবে ধরা দেয়। এ শহর নিয়ে অনেক চিন্তা রিকশা চালক হৃদয়ের। চলতি পথে কথা হলো তার সাথে। আপনি কি নতুন ভোটার? জি খুলনা শহরে তো আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় চলাফেরা করেন। আসলে খুলনা শহরের কি কি সমস্যা আপনার চোখে পড়ে? ভাই, খুলনা শহরে সমস্যা বলতে কি মনে করেন, এই যে আমরা গাড়ি চালাই, বিভিন্ন রোডে ঢুকি, বিভিন্ন অলিগলিতে আমরা যাই, বিভিন্ন রোডঘাটে যাই। তা মনে করেন এখন বর্তমান যে রোডের যে পরিস্থিতি হয়ে গেছে, রোডঘাট সব তারা কাইটে মাইটে মনে করেন সে ভেঙে সে বিধি কিস্তি করে ফেলাচ্ছে। রোডে ঘাটে ঢোকার মতো কোনো লাইন নাই। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হতো এই শহরের, তাহলে আপনি কি করতেন এই শহরের জন্য? এই শহরে যদি আমার দায়িত্ব দেওয়া হয় তো আমিও মনে করেন যে গরিব দুঃখীর পাশে থাকার জন্য চেষ্টা করতাম, তাদেরকে নিয়ন্ত্রণের ভিতরে আনতাম। নিরাপত্তার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এগুলো নিয়ে আপনি কি করতেন? এই নিরাপত্তার সমস্যা মনে করেন যে এইগুলোর জন্য আমি কঠোরভাবে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করতাম তাদেরকে, যে মানুষ যেন স্বাভাবিকভাবে সুস্থ থাকে, ভালো থাকে, যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেরকমভাবে একটা ব্যবস্থা নিয়ে রাখতাম। খুলনার ২১ নম্বর ওয়ার্ডের নতুন ভোটার হৃদয় দায়িত্ব পেলে শহরের আইন শৃঙ্খলা জোরদারের পাশাপাশি পাশে দাঁড়াতে চায় শ্রমজীবী মানুষের। এদিকে নগরীর মিয়াপাড়া এলাকার বাসিন্দা সাইফ নেওয়াজের সাথে দেখা হয়ে গেল শিববাড়ি মোড়ে। আপনাদের মধ্যে কি কেউ নতুন ভোটার আছে? জি ভাই, আমি নতুন ভোটার। আচ্ছা, আপনি কি এবার প্রথম ভোট দিবেন? জি, আচ্ছা, তাহলে আপনার সাথে একটু কথা বলি। অবশ্যই। তার মতে শহরটা ধুঁকছে অপরিকল্পিত নগরায়নের রোগে। তাই অগোছালো এই নগরীকে তিনি সাজাতে চান আরও পরিকল্পিতভাবে। খুলনা নগরী একটি প্রাচীন নগরী। এই নগরীতে নগরায়ন আসলে কতটা হয়েছে আপনার কি মনে হয়? সত্যি কথা বলতে গেলে আমাদের যে খুলনা যে প্রাচীন নগরী বলা হয়, সেই হিসাবে আসলে খুলনার নগরায়ন এখনো পর্যন্ত আমার মনে হয় অপরিকল্পিত এবং অসম্পূর্ণ। আমরা যদি দেখতে পাই আমাদের যে সকল বন্দর নগরী আছে, চট্টগ্রাম, আসলে আপনি যদি চট্টগ্রামের দিকে তাকান, তার একটা পরিণত শিল্পনগরীতে পরিণত হয়েছে। অথচ সেখানে খুলনা যেখানে একটা উদীয়মান শিল্পনগরী ছিল, সেখান থেকে আজকে সেই খুলনা আমাদের মৃত শিল্পনগরীতে পরিণত হয়েছে। যদি একটা পরিকল্পনায় সাজাতে পারি, যেমন আমি যদি একটা নির্দিষ্ট এলাকাকে আমি একটা হাউজিং করতে পারি, সেখানে আমার কি হলো, আবাসিক এলাকা তৈরি হলো। সেই আবাসিক এলাকার ভিতরে আমার কোনো বাণিজ্যিক কোনো সম্পদ থাকবে না।
পাশাপাশি আবার যখন আমি একটা বাণিজ্যিক এলাকা বানাবো, সেখানে আমার তার আশেপাশে অবশ্যই আমার একটা ভালো স্কুল, একটা ভালো কলেজ, একটা ভালো হসপিটাল, এবং সেই হসপিটালে আমার সকল ধরনের যে সুবিধা, অর্থাৎ একটা কেন্দ্রীভূত হসপিটাল আমি যদি করি, সেখানে আমি অবশ্যই একটা কেন্দ্রীভূত হসপিটাল করব, যেখানে আমি শিশু থেকে শুরু করে বৃদ্ধ, আমার হার্ট থেকে শুরু করে চোখ, সকল ধরনের চিকিৎসা সেবা সেখানে পাওয়া যাবে। আবার যদি বলি তার আশেপাশে আমার যে তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমার যদি বস্ত্রের কথা বলেন, তাহলে সেখানে অবশ্যই আমার বস্ত্র, খাওয়া দাওয়া শুরু করে সেখানে মার্কেট দরকার আছে, কিংবা একটা শপিং মলের দরকার আছে। তো এইগুলো যখন আমি তৈরি করবো, সেখানে অবশ্যই আমার চাপ বাড়বে। চাপ বাড়ার ফলে কী হবে, সেখানে আমার হচ্ছে একটা যানজট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কী হবে, সেখানে আমি অবশ্যই বেশ কয়েকটা বড় বড় পার্কিং লট তৈরি করব। তো আমি এরকম যদি শিল্প এলাকা তৈরি করতে চাই, আমি অবশ্যই এখানে আমার কী প্রয়োজন, আমার এখানে একটা নিরবিচ্ছিন্ন গ্যাস সাপ্লাই প্রয়োজন। খুলনা শহরে কিন্তু কোনো এখন এয়ারপোর্ট নেই। আমরা জানি খুলনা শহরে একটু পাশে এয়ারপোর্ট তৈরি হওয়ার কথা ছিল, সেই এয়ারপোর্টটা এখন বন্ধ হয়ে আছে। তো এই যে আমাদের একটা শহরকে ভালোভাবে পরিচালনা করতে গেলে আমার এখানে যে একটা এয়ারপোর্টের দরকার, সেই এয়ারপোর্টে নিয়ে আমি একটা পরিকল্পনা তৈরি করব। আমার খুলনা থেকে যদি আমি এই শিল্পনগরী আবার পুনরায় তৈরি করতে চাই, এখান থেকে আমার যে পরিবহন ব্যবস্থা, আমি খুলনা থেকে পুরো বাংলাদেশের যে রেল ব্যবস্থা এবং আমাদের এয়ার ব্যবস্থা, এই দুটোকে নিয়ে আমি অবশ্যই একটা নির্দিষ্ট পরিকল্পনা বানাবো। তো সার্বিকভাবে যদি আমি বলতে চাই, অ্যাকচুয়ালি এই আমাদের খুলনা নগরায়ণটাকে যদি আমরা পরিপূর্ণভাবে ঠিক করতে চাই, তাহলে আমাদের বেশি কিছু না, আমাদের শুধুমাত্র একটা মাস্টার প্ল্যান তৈরি করা এবং সেই প্ল্যানটা বাস্তবায়ন করাটা খুব বেশি দরকার বলে আমি মনে করি। খুলনা রেল স্টেশনে বাড়ছে মানুষের আনাগোনা, তবে এটা শিল্প প্রতিষ্ঠানে কাজ করা মানুষের ভিড় না। এ শহরে তাদের আর দেখা যায় না দল বেঁধে। একসময়ের শিল্পনগরী খুলনা এখন হারিয়েছে তার শিল্পের পরিচিতি। একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, আর কর্ম হারিয়েছেন লাখো মানুষ। এই শিল্পনগরীর আখ্যা আবারও ফিরিয়ে আনতে কাজ করতে চান সোনারাঙ্গা এলাকার বাসিন্দা অনুপ দাস। বাংলাদেশে দেখা যাচ্ছে কি, আমরা এই পড়াশোনা শেষ করতেছি, পড়াশোনা শেষ করার পরে আমার মা বাবার যদি ক্যাপাবিলিটি থাকে, হয় আমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, আমি যদি শিক্ষাগত দিক দিয়ে ভালো থাকি, আমাকে দেখা যাচ্ছে সরকারি চাকরির পেছনে দৌড়া করাচ্ছে। এখন দেখা যাচ্ছে আমাদের নতুন কোনো সেই শিল্পকে উঠে আনার মতন যে লোক, এই লোকগুলোর আমাদের সংকট আমাদের আছে। আমাদের প্রত্যেকটা, আমি প্রথম যদি কোনো দায়িত্ব পাই, আমি সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই যে জনগণের যে সাপোর্ট, এই জনগণটাকে আমরা জনশক্তিতে পরিণত করতে হবে। জনগণকে জনশক্তিতে যদি পরিণত করতে পারি, আমাদের থেকে বড় শক্তিধর দেশ আর পৃথিবীতে কেউ থাকবে না। পোশাক শিল্পের পাশাপাশি খুলনা যেমন পাট শিল্পের একটা আলাদা নাম ছিল, এছাড়াও মৎস্য শিল্প, দেখা যাচ্ছে খুলনার ঐতিহ্যবাহী একটা জিনিস আছে চুই জাল বা আর চিংড়ি মাছ, একটা খুলনার ঐতিহ্যবাহী জিনিস। এই জিনিসগুলোকে যদি আমরা তুলে ধরতে পারি, শুধু খুলনা নয়, আমরা পুরো বাংলাদেশ থেকে যদি এই বিশেষ বিশেষ জিনিসগুলোকে তুলে ধরতে পারি, তাহলে হয়তো আমরা বাংলাদেশ থেকে এই যে শিল্পটা, বাংলাদেশের শিল্প বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো। এবং বিশ্বের দরবারে না তুলে ধরা পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশের শিল্প ওই আমরা যে লেভেলে চাচ্ছি, আমরা যুব সমাজ যে উন্নতিটা চাচ্ছি, এই উন্নতিটা আমরা ওইভাবে করতে পারবো। যানজট শহরাঞ্চলের একটি পরিচিত শব্দ। নাগরিক জীবনের সব কর্মব্যস্ততা থেমে যায় এখানে। যানজটে পড়ে মেজাজ হারান ব্যস্ত নগরীর বাসিন্দারা। দায়িত্ব পেলে সবার আগে এই যানজট নিরসনে কাজ করতে চান তরুণ ভোটার আলিফ আফিফ অন্তি। সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তার। তো আমি সবচেয়ে বেশি মনে করি যে এই অটোরিকশাদের কারণে আমাদের যানজটটা বেশি সৃষ্টি হয়। এবং আপনি দেখেন আমাদের খুলনার যে প্রবেশদ্বার গল্লামারি ব্রিজ, এই গল্লামারি ব্রিজের যে অবস্থা, একটি ব্রিজ 2 লাইন হয়ে চলছে। তো এটা যানজটের জন্য আরেকটি বড় পরিস্থিতির সৃষ্টি করে। খুলনার রাস্তাঘাটের যে অবস্থা, বিভিন্ন জায়গায় খনন করা এবং খনন করে রেখেছে, কিন্তু কোনো সংস্কার হয়নি। এই সংস্কারটাই আমি ইস্যু বলে মনে করি আমাদের যানজটের জন্য। আমাকে যদি ক্ষমতা দেওয়া হতো বা হয়, বা যদি আমি কোনোদিন ক্ষমতাবান হতে পারি, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং আরও যারা আছে, এনাদের নিয়ে আমি হয়তো বা একটা মিটিং করতাম, বা আমাদের বর্তমান যারা আছে এনাদেরকে একটা মিটিং করা প্রয়োজন যে মূল সমস্যাটা কোথায় হচ্ছে, আপনারা কেন একজন আরেকজনকে হেল্প করতে পারছেন না, কী সমস্যাটা, এই সমস্যাটা
এই মেইন পয়েন্টটাই আর কি আমি বের করার চেষ্টা করতাম। আর আমি আশা করি যে কোনো সমস্যার সমাধান নাই এমন না, প্রতিটা সমস্যারই সমাধান আছে। সেটা হয় আমাকে, নয় আপনাকে, নয় আমাদের সকলকে মিলে এই সমস্যাটার সমাধান বের করে আনতে হবে। এদিকে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সোনারাঙ্গা এলাকার বাসিন্দা আলভি রেজা। তার মতে মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে। প্রশাসনের ব্যর্থতার কারণে আজ আমাদের এই খুলনাটা এই অবস্থানে এসে দাঁড়াইছে। এইখানে একটা অনেক সিন্ডিকেট আছে, মাদক সিন্ডিকেট, অস্ত্র সিন্ডিকেট, ঠিক আছে, তাদের মাধ্যমে এই খুলনাটাকে অশান্ত, গ্যাং ওয়ারের মাধ্যমে এই খুলনাটা দিনকে দিন আরও বেশি অশান্ত হচ্ছে। নিরাপত্তার ইস্যুটা দেখতেছি যে যখন কোনো কিছু একটা ইনসিডেন্ট ঘটতেছে, যখন একটা ঘটনা ঘটতেছে, তারপরে কিছু নিরাপত্তা গঠন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, গল্লামারি পয়েন্টে, মাঝে মধ্যে শিববাড়ি মোড়ে নিরাপত্তা বাহিনী দাঁড়ায় তারা কি করতেছে, বাইক চেক করতেছে, ওই পর্যন্ত এটা সীমাবদ্ধ রয়েছে। এর বাইরে সেরকম কোনো কিছু বলতে গেলে এখানে দেখতেছি। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে আপনি এই নিরাপত্তা ব্যবস্থা আরো ভালো করার জন্য কি করতেন? সত্যি কথা বলতে কি ভাই, আমি যদি দায়িত্ব পেতাম আমি অবশ্যই এখানে খুলনার যে প্রশাসনিক যে দুর্ব্যবস্থাপনা, এটাকে অবশ্যই একটু ভালো করার চেষ্টা করতাম। তারপরে বিভিন্ন যে সিন্ডিকেটগুলো আছে, মাদক সিন্ডিকেট, সিন্ডিকেট, ঠিক আছে, এদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করতাম। ঠিক আছে, নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা একটু খুলনাটাকে কিছুটা হলেও একটু শান্তির নগরী হিসাবে আবার সেই আগের মতন আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। প্রতি নির্বাচনে লক্ষ লক্ষ তরুণ তরুণী ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। ভোটে নতুনরা কেবল একটি সংখ্যা নয়, তারা পরিবর্তনের আশা, সচেতনতা ও আধুনিক চিন্তাধারার প্রতীক। এই তরুণ ভোটারদের বেশিরভাগই এখন শিক্ষার্থী। খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখা হয়ে গেল এমনই এক তরুণ ভোটার আশরাফুলের সাথে। সে কারিগরি শিক্ষা ব্যবস্থার জোরদারের পাশাপাশি আরও উন্নত করতে চায় স্বাস্থ্য ব্যবস্থাকে। আপনি খেয়াল করে দেখবেন খুলনার মোড়ে মোড়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অভাব নেই। তবে আপনি আমার একজন আন্ডারগ্রেড শিক্ষার্থী হিসেবে মনে হয় যে আমরা শিক্ষার ক্ষেত্রে কোয়ান্টিটিটা বাড়ালেও কোয়ালিটিটা কি অর্জন করতে পেরেছি কিনা সে নিয়ে আমার সন্দেহ আছে। কারণ আপনি দেখবেন যে একজন আন্ডারগ্রেড শিক্ষার্থী বা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চান্স পাওয়ার আগে যতটা প্রেশারে থাকে তার থেকে বেশি প্রেশার শুরু হয় যখন সে অনার্সটা শেষ করলো। কারণ তখন সে বেকার, সে কী করবে না করবে কোনো ঠিক ঠিকানা নেই। তো সে যখন একটা কোম্পানিতে যাবে তখন কোম্পানির এইচআর নর্মালি জিজ্ঞেস করবে যে তোমার এক্সপিরিয়েন্স কী। ফ্রেশারদের তো কোনো এক্সপিরিয়েন্স থাকে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানে আমাদের থিওরিটিক্যাল নলেজ অনেক থাকলেও প্র্যাকটিক্যাল নলেজ আমরা তেমনভাবে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে এই থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি আমরা যদি প্র্যাকটিক্যাল নলেজগুলো আরও ডেভেলপ করা যেত তাহলে আমাদের জন্য আরও সুন্দর হতো। প্র্যাকটিক্যাল নলেজটা ডেভেলপ করার জন্য থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি আমরা যাতে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স যেটাকে বলে সেটা বাড়াতে পারি, সেজন্য কারিগরি শিক্ষার আয়োজন করা যেতে পারে। সেটা ভ্যাস্ট পপুলেশনে যদি করা যেতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। স্বাস্থ্য খাতের ক্ষেত্রে যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর শয্যা বাড়াতে হবে। কারণ অনেকেই আমাদের মধ্যে জানেন যে এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা দেওয়ার ক্ষমতা রাখে না। তো সেক্ষেত্রে সাধারণ জনগণের জন্য আমাদের এই হসপিটালের বিভিন্ন সরঞ্জাম বা বেড এবং ভ্যাস্ট পপুলেশন যাতে সেখানে চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। নতুন ভোটারদের বড় একটি অংশ তরুণ সমাজ থেকে আসে, যারা শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি ও সুশাসনের বিষয়ে আগ্রহী। সচেতন ও দায়িত্বশীলভাবে ভোট প্রদান করলে নতুন ভোটাররা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নতুন ভোটারদের কণ্ঠস্বর শুধু একটি ভোট নয়, একটি দেশের আগামীর প্রতিচ্ছবি।